তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি যে অধ্যায়টা আছে, মানে কোষে দেখি 19 আর কোষে দেখি 20, এই দুটা চ্যাপ্টার থেকে তো তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবেই, শর্ট কোশ্চেন আর বড় কোশ্চেন মিলে। যদি তোমাদের কোনো কারণে এই দুটা চ্যাপ্টার বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি তোমাদেরকে বলবো ভিডিওটা তুমি শুধু একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তাহলেই দেখবে এই দুটা চ্যাপ্টার থেকে যাই কোশ্চেন আসুক না কেন তোমরা করতে পারবে। ঠিক আছে, আমি এই ভিডিওতে বেশ কিছু বাছাই করা অঙ্ক তোমাদের করাচ্ছি, যেগুলো পরীক্ষাতে আসার চান্স খুব বেশি। একবারে প্রথম থেকে বলে বলে যাচ্ছি কি কি সূত্র আমাদের দরকার হবে এবং অঙ্কগুলো কিভাবে তুমি করবে। ঠিক আছে, চলো দেখো, কোষে দেখি 19-এর চ্যাপ্টারটা করতে গেলে যা যা সূত্র আমাদের দরকার হবে। প্রথমেই দুটি বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক আমি যদি ধরে নিই x1, y1, আর এই বিন্দুটার x2, y2। ঠিক আছে, দুটি বিন্দু, এই দুটা বিন্দুর সংযোজক সরলরেখাংশ, এই দুটা বিন্দুর সংযোজক সরেখাংশ, কোনো একটা বিন্দু যদি আমি বিন্দুটা এখানে ধরছি, যদি এই দুটা বিন্দুর সংযোজক সরেখাংশকে m:n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে সেইটা আমাদের জানতে হবে। বিন্দুটার নাম ধরে যাক আমি পি দিচ্ছি। আমি আরেকবার বলে দিচ্ছি, যে বিন্দু x1, y1 এবং x2, y2 বিন্দু দুটির সংযোজক সরলরেখাংশকে m:n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে, সেই বিন্দুর স্থানাঙ্ক, তার সূত্র হয় mx2 প্লাস nx1 বাই m প্লাস n, আবার কমা দিয়ে my2 প্লাস ny1 বাই m প্লাস n। যেহেতু আমরা স্থানাঙ্ক বলছি ওই জন্য এটা ফার্স্ট ব্র্যাকেটে থাকবে। ঠিক আছে, তাহলে এইটি হচ্ছে সূত্র। শুধু এইটাকে x দিয়ে লিখো আর এইটাকে y দিয়ে লিখো, mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n। এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক। একই রকম ভাবে যদি বহিস্থভাবে বিভক্ত করে, তাহলে এই প্লাসের জায়গায় শুধু মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তখন হয়ে যাবে mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n, my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। এইটা হচ্ছে বহিস্থভাবে যখন বিভক্ত করে, আর এইটা হচ্ছে অন্তস্থভাবে। ঠিক আছে, তাহলে অন্তস্থভাবে যখন বলবে তখন প্লাস, বহিস্থভাবে যখন বলবে তখন হচ্ছে মাইনাস। আচ্ছা, এইটা একটা সূত্র গেল। এরপর দুটা বিন্দু ধরা যাক, এইটা হচ্ছে x1, y1 আর এই বিন্দুটা x2, y2। দুটা বিন্দু আছে, এই দুটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? তাহলে এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমি লিখে রাখছি, মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান x1 প্লাস x2 বাই 2, মানে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। একই রকম ভাবে y1 প্লাস y2 বাই 2। ঠিক আছে, এইটার প্রথম আর এইটার প্রথম যোগ করে 2 দিয়ে ভাগ, আবার এইটার সঙ্গে এইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলেই মধ্যবিন্দুর স্থানাঙ্ক তুমি পেয়ে যাবে। আচ্ছা, আরেকটা সূত্র তোমরা সেটা প্রথম থেকেই করে এসছো, এই দুটা বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে দূরত্বের সূত্রটা কি ছিল এইটা তোমরা আগে থেকেই জানো,
রুট ওভার x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। মনে পড়ছে? তাহলে এইটি হচ্ছে দুটা বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র। তাহলে এই সূত্রগুলো জানলেই বসে দেখি 19-এর যা অঙ্ক আছে তুমি করতে পারবে। এরপর আমরা আসছি কোষে দেখি 20-র জন্য যা যা সূত্র দরকার। প্রথমেই তোমাকে যেটা জানতে হবে x1, y1, x2, y2 আর x3, y3 একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু। মানে এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এইটা হচ্ছে x1, y1, এইটা যদি x2, y2 আর এইটা x3, y3 হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের যা সূত্র হয়, তাহলে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু জানা থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে? আমি এখানটায় লিখে রাখছি, ত্রিভুজের ক্ষেত্রফল তার সূত্র হয় 1/2 ব্র্যাকেট শুরু x1, এইভাবে তুমি প্রথমে আগে ব্র্যাকেট দিয়ে দাও, x2 আর প্লাস x3। কি করেছি? x1, x2, x3। এখানে y2 মাইনাস y3, y3 মাইনাস y1 আর y1 মাইনাস y2। ব্যাস, ক্ষেত্রফলের সূত্র আমাদের হয়ে গেল। দিয়ে এইটাকে তুমি মড দিয়ে দাও। মানে কি বলতো, যদি এখানে ক্যালকুলেশনে মাইনাস চলে আসে, এই মডের কাজ হচ্ছে সেটাকে প্লাস করে দেওয়া, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল তো আর মাইনাস হবে না, প্লাস হবে, ওই জন্য এই মডটা দেওয়া থাকে। ঠিক আছে, যা হবে এত বর্গ একক। এইভাবে তুমি সূত্রটা মনে রাখো, 1/2 x1, x2, x3। এরপর এখানে দেখো x1 আছে, এখানে কিন্তু 1 নাই, এখানে 2 আছে, এখানে দেখো 2 নাই, এখানে 3 আছে, এখানে কিন্তু 3 নাই। ঠিক আছে, y2 মাইনাস y3, y3 মাইনাস y1, y1 মাইনাস y2। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের হয়ে গেল। এরপর তোমাকে যদি বলে দেয় এই তিনটা বিন্দু সমরেখ কখন হবে? সমরেখ মানে কি? সমরেখ মানে হচ্ছে এই তিনটা বিন্দু একটা লাইনের উপরেই থাকবে। মানে এই বিন্দুটাকে আমি যদি টেনে নামিয়ে দিই, যদি এখানে করে দিই, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? শূন্য হয়ে যাবে। তাহলে সমরেখ হওয়ার শর্ত, সমরেখ হওয়ার শর্ত, তখন ত্রিভুজের ক্ষেত্রফল তুমি শূন্য করে দাও। তখন আর 1/2 না লিখলেও চলবে, কারণ তুমি যদি কোণাকোণি গুণ করো, দুইটা শূন্যর সঙ্গে গুণ করো, শূন্য হয়ে যাবে। তাহলে থাকবে কি? x1, y2 মাইনাস y3, x2, y3 মাইনাস y1 আর x3, y1 মাইনাস y2 সমান 0। ঠিক আছে, তাহলে যখন সমরেখ কথাটা আসবে তখন ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য হয়ে যাবে। কেউ চাইলে 1/2 লিখতে পারো, দিয়ে শেষে সেই একই জিনিস 1/2টা এপাশে যখনই লিখবে শূন্য হয়ে যাবে। তাহলে সমরেখ হওয়ার শর্ত আমাদের হয়ে গেল। এরপর তোমাকে আরেকটা সূত্র জানতে হবে, ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। এখানে ভর কেন্দ্র মানে কি? যখন আমরা একটা ত্রিভুজ আঁকবো, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যমা যখন আমরা অঙ্কন করব, তিনটা মধ্যমা যে বিন্দুতে ছেদ করছে, দেখতে পেয়েছো, এইটাকে আমরা বলবো ভর কেন্দ্র। ভর কেন্দ্র। তাহলে তিনটা মধ্যমা যে বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটাকে আমরা বলবো ভর কেন্দ্র। ঠিক আছে, যদি ত্রিভুজের শীর্ষবিন্দু জানা থাকে, তিনটা শীর্ষবিন্দু যদি জানা থাকে, ভর কেন্দ্রের স্থানাঙ্ক যা হয়, আমি এখানটাই লিখে রাখছি, ভর কেন্দ্রের স্থানাঙ্ক কিছুই নয়, প্রথমে তিনটা যোগ করো, মানে x1
প্লাস x2 প্লাস x3 তাকে 3 দিয়ে ভাগ করো। একই রকম ভাবে y1 প্লাস y2 প্লাস y3 বাই 3, এইটাই হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে এই সূত্রগুলো জানলেই কোষে দেখি 19 আর কোষে দেখি 20 তুমি সব অঙ্কই করতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে প্রথম যা সূত্রটা ছিল, কোন বিন্দু এই দুটা বিন্দুকে m/n অনুপাতে অন্তস্থ ভাবে বিভক্ত করলে সেই বিন্দুর স্থানাঙ্ক এইটি হয়। অন্তস্থ ভাবে যখন বলবে তখন হচ্ছে প্লাস হবে, বহিস্থ ভাবে যখন বলবে তখন হচ্ছে মাইনাস হবে। দুটা বিন্দু জানা থাকলে যদি বলে তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করো, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ, প্রথমটার সঙ্গে প্রথমটার যোগ দিয়ে 2 দিয়ে ভাগ, আবার পরেরটার সঙ্গে পরেরটা যোগ করে 2 দিয়ে ভাগ। দুটা বিন্দুর মধ্যে দূরত্ব √x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। ঠিক আছে, যদি একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু জানা থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের যা সূত্র হয় 1/2 ইন্টু x1 y2 - y3 প্লাস x2 ইন্টু y3 - y1 প্লাস x3 ইন্টু y1 - y2 দিয়ে টোটালটার মড দিয়ে এত বর্গ একক। এরপর যদি সমরেখ কথাটা বলে দেওয়া থাকে, সমরেখ যখনই বলে দেওয়া থাকবে ত্রিভুজের যে ক্ষেত্রফল আছে সেইটাকে তুমি 0 করে দাও। আর ভর কেন্দ্রের স্থানাঙ্ক প্রথম 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, আবার পরের 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলেই ভর কেন্দ্রের স্থানাঙ্ক তুমি পেয়ে যাবে। ত্রিভুজের এই যে ক্ষেত্রফলের সূত্র, এই সূত্রটা বাদেও ত্রিভুজের ক্ষেত্রফলের কিন্তু আরেকটা সূত্র আছে, তাহলে সেই সূত্রটা আমি অঙ্ক করার সময় বলে দেবো। ঠিক আছে, তাহলে আপাতত এই সূত্রগুলো জানলেই আমাদের অঙ্কগুলো করা যাবে। দেখো প্রথম যে অঙ্কটা বলেছে, ভালো করে অঙ্কটা পড়ো। কি বলেছে? বলেছে যদি x4, 0, 0, y1 এবং 2, 2 বিন্দু তিনটি সমরেখ হয়, তবে প্রমাণ করো 1/x4 প্লাস 1/y1 সমান 1/2। তাহলে এখানে 3টা বিন্দু সমরেখ আমাদের বলে দিয়েছে। তাহলে 3টা বিন্দু কে কে? x4, 0, 0, y1 আর কি বলেছে 2, 2 এবং 2, 2 বিন্দু তিনটি সমরেখ। তাহলে সমরেখ মানে ত্রিভুজের ক্ষেত্রফলটাকে তুমি কি করবে? 0 করে দেবে। সূত্রটা কি ছিল? 1/2 আর লেখার দরকার নাই, ত্রিভুজের যা ক্ষেত্রফল ছিল সেখানে 1/2 ছিল, 1/2 আর লেখার দরকার নাই। তুমি এইভাবে লিখো x1 আবার x2 আবার x3 দিয়ে ব্র্যাকেট দাও। দেখো x1 আছে y2 - y3, আবার এখানে y3 - y1, y1 - y2। যেখানে শেষ পরেরটা দেখো সেখান থেকে আবার শুরু, y3 শেষ y3 শুরু, y1 শেষ y1 শুরু। তাহলে এই যে সমরেখ বলেছে মানেই এইটা 0 হয়ে যাবে। এরপর এখান থেকে তুমি দেখে দেখে মানগুলো বসাও। এই প্রথমে যেটা থাকবে x1 y1, এটা x2 এটা y2, এটা x3 এটা y3। ঠিক আছে, এরপর তুমি মান বসাতে পারবে। তাহলে বা x1 এর মান দেখো x4 আছে, তাহলে x4, y2 এই যে y1 আছে, y3 2 আছে, x2 মানে এই যে দেখো 0, তাহলে 0, y3 2, y1 0, এরপর x3 2, y1 0 আর y2 y1 আছে, দেখো ডান দিকে আছে 0।
তাহলে শুধু সূত্রটা তোমাকে জানতে হবে, তারপর তুমি দেখে দেখে মানটা বসাও। এরপর দেখো, যখন আমরা গুণ করব x4y1 x4y1 মাইনাস 2x4, শূন্যর সঙ্গে এটা গুণ আছে, তাহলে এই টোটালটা হয়ে যাবে শূন্য, শূন্য আর লেখার দরকার নাই। এরপর তুমি এইটা গুণ করো, বা তুমি একটা লাইন লিখো, শূন্য প্লাস 2 এর সঙ্গে শূন্য গুণ করো, শূন্য প্লাসে মাইনাসে মাইনাস 2y1, ডান দিকে আছে শূন্য। ঠিক আছে, এরপর বা কি করবে, প্রথম যেটা আছে x4y1 এইটা থাক, বাকি এই দুটাকে তুমি ডান দিকে পাঠিয়ে দাও। তাহলে 2x4 প্লাস 2y1 এইটা আমরা পাবো। আমাদের প্রমাণ কি করতে বলেছে দেখো, 1/x4 প্লাস 1/y1 সমান 1/2, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে তুমি কি করবে, এখান থেকে একটা 2 কমন নাও, আর উভয় পক্ষে x4y1 দিয়ে ভাগ করে দাও, তাহলেই প্রমাণটা চলে আসবে। দেখো আমি একটা লাইন করছি, আবার এখান থেকে একটা 2 আমি কমন নিচ্ছি, x4 প্লাস y1 এইটা হবে। যখন তুমি এইটা উভয় পক্ষে ভাগ করে দেবে, কি আসবে, বাই x4y1 2 ইন্টু x4 প্লাস y1, নিচেও আসবে x4y1, এই জিনিসটা তুমি পাবে। উভয় পক্ষে আমি x4y1 দিয়ে ভাগ করেছি। এই সাইডটা হয়ে যাচ্ছে কত, 1, ডান দিকে 2 আছে, এইটাকে আলাদা আলাদা করে ভাঙা যায়, x4 বাই x4y1 আবার y1 বাই x4y1। কেউ চাইলে একবারে সরাসরি লিখতে পারো, এইটার সঙ্গে এটা কাটছে, এইটার সঙ্গে এইটা কাটছে, এই দুইটা যখন আমি এখানে ভাগ করে দেবো নিশ্চয়ই 1/2 হবে, সমান। ঠিক আছে, দুইটা আমি এখানে ভাগ করে দিয়েছি, 1/2। কে থাকছে, 1/y1 আর 1/x4 এসছে প্রমাণ। দেখো এইটাই কিন্তু আছে, শুধু এইটাকে তুমি সাজিয়ে গুছিয়ে একটু লিখে দাও। প্রথমে এদিকটা লিখো যেভাবে আছে, আর ডান দিকে 1/2। তাহলে এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, দেখো প্রমাণিত। ঠিক আছে, খুব ভালো করে অঙ্কটি করবে, দেখে নাও। এর পরের যে অঙ্কটা বলেছে দেখো, অঙ্কটা ভালো করে পড়বে। কি বলেছে, একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 2,-4, 6,-2 এবং -4,2 হলে ত্রিভুজটির মধ্যমা তিনটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটা ত্রিভুজ আমরা যদি এপাশে আঁকি, ছবিটা আঁকলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো 3টা শীর্ষবিন্দু, একটা এ, একটা বি, একটা সি আমি ধরছি, যেখানে 2,-4 আমি নাম দিচ্ছি, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি, তার স্থানাঙ্ক বলে দিয়ে আছে। আচ্ছা, বি কত, 6,-2, আর সি এইটা বলে দেওয়া আছে -4,2। এইটা ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য। তাহলে এইটার মধ্যমা তুমি অঙ্কন করো, এইটার মধ্যমা আর এইটার মধ্যমা। এইটার নাম দিচ্ছি আমি ডি, এইটা ই, এইটা হচ্ছে এফ। ডিটা বিসির মধ্যবিন্দু, ই এসির মধ্যবিন্দু, এফ এবির মধ্যবিন্দু। তাহলে এই 3টা বিন্দুর স্থানাঙ্ক আমরা যদি বার করতে পারি, দুটা বিন্দু জানা থাকলে তাদের মধ্যে দূরত্বের সূত্র আমরা জানি। তাহলে আমরা কি করব, প্রথমেই তুমি যেটা লিখবে, ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু, 3টি
শীর্ষবিন্দু এ ব্র্যাকেটে যা লিখেছো 2,-4, বি 6,-2 এবং সি -4,2। ঠিক আছে, এরপর বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক, বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক সেইটা কত হবে বার করো। স্থানাঙ্কের কি সূত্র হয়, প্রথমটার সঙ্গে এই প্রথমে যোগ করে 2 দিয়ে ভাগ, আবার এইটার সঙ্গে এইটা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 6-4 আছে, 6 - 4 তাকে 2 দিয়ে ভাগ, -2 + 2 তাকে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে 6 থেকে 4 বাদ দাও, হয়ে যাবে 2, 2/2 মানেই তো 1। তাহলে আমি লিখে রাখছি 1 +2 আর -2 কেটে যাবে 0, 0কে 2 দিয়ে ভাগ করো, 0ই থাকবে। ঠিক আছে, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি 1,0। একই রকম ভাবে এসি বাহুর মধ্যবিন্দু, এসি বাহুর মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক কত হবে, এইটা তার সঙ্গে এইটা যোগ হবে, তাহলে 2 - 4 2 দিয়ে ভাগ, -4 আর +2 তাকে 2 দিয়ে ভাগ, এইটা। তাহলে এইটা যখন আমরা ক্যালকুলেশন করব, 2 - 4 মানে কত, নিশ্চয়ই -2 হবে। তাহলে -2/2 মানে কত, -1, কমা এখানেও দেখো -4 + 2 -2, তাহলে -2 কে 2 দিয়ে ভাগ করো, কেটে যে -1। এইটা তুমি ই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলে। এরপর এই এফ বিন্দুর স্থানাঙ্ক, এইটা এবি বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দু এফ এর স্থানাঙ্ক। তাহলে 6 আর 2 বা 2-6 তুমি লিখতে পারো, যোগ করে 2 দিয়ে ভাগ, -4 আর -2 2 দিয়ে ভাগ, কত হচ্ছে দেখো তো, 6 আর 2 এ যোগ করো 8, 8কে যখন তুমি 2 দিয়ে ভাগ করবে 4 হবে, -4 আর -2 -6 তাকে 2 দিয়ে ভাগ করো, কেটে যে -3। ঠিক আছে, তাহলে 3টা বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। 3টা বিন্দু কে কে, একটা 1,0, এই যে ডি বিন্দুর স্থানাঙ্ক 1,0, ই বিন্দুর স্থানাঙ্ক -1, -1, আর এই এফ বিন্দুর স্থানাঙ্ক কত, 4, -3, 4, -3। এরপর আমাদের যেটা চাইছে 3টা মধ্যমার দৈর্ঘ্য। তাহলে প্রথমে আমরা শুরু করছি এডি, মধ্যমার দৈর্ঘ্য, তার সূত্র কি হয়, √, x1 - x2। আমি একটা লিখছি, দেখো সূত্রটা তোমরা নাও লিখতে পারো, একবারই বসাতে পারো, এটা হচ্ছে সূত্র। তাহলে x1 - x2 তুমি এইটাকেও x1 ধরতে পারো বা এইটাকেও ধরতে পারো। তাহলে 2 - 1 তার হোল স্কোয়ার, আবার -4 - 0 তার হোল স্কোয়ার দিয়ে রুট, এইটার প্রথম মাইনাস এইটার প্রথম তার হোল স্কোয়ার, আবার এইটা মাইনাস এইটা তার হোল স্কোয়ার। কত হচ্ছে দেখো তো, 2 - 1 1, 1 স্কোয়ার 1, মাইনাস স্কোয়ার তো প্লাস হয়ে যাবে, 4 স্কোয়ার 4 4 16, তাহলে √16 + 1 মানে √17, এত একক। ঠিক আছে, এডি মধ্যমার দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি √17 একক।
এরপর আমরা বার করছি বিই। তাহলে বিই মধ্যমার দৈর্ঘ্য। তাহলে সূত্রটা আমরা একবারে বসাবো। প্রথমে কি আছে 6, এইটার প্রথমে কি আছে -1। তাহলে 6 মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, কারণ দেখো প্রথমে তো একটা মাইনাস আছেই, ওই জন্য 6 + 1 তার হোল স্কোয়ার, -2 মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে -2 + 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, একবার মিলিয়ে নাও। 6 আর 1 7, 7 স্কোয়ার কত হবে 7 7 49, -2 + 1 তাহলে -1, -1 এর হোল স্কোয়ার নিশ্চয়ই +1, তাহলে 49 আর 1 কত হয় 50। এই 50 কে তুমি যখন ভাঙবে, দেখো 50 এর যখন তুমি উৎপাদক করবে 2 25 আর 5 5 এ 25, তাহলে এই যে দুটা 5 তার জন্য একটা 5 বাইরে থাকবে আর রুটের ভিতর 2। ঠিক আছে, √50 মানে 5√2 এত একক। দেখে না, আরেকটা আমাদের আছে সিএফ। তাহলে সিএফ মধ্যমার দৈর্ঘ্য কত হবে √, -4 এইটা হয়ে যাবে মাইনাস, তাহলে -4 তার হোল স্কোয়ার, 2 মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে 2 + 3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাসটা কি জন্য প্লাস হচ্ছে, এই যে দেখো প্রথম থেকে একটা সূত্রে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা, এখানে -4 আর -4 -8, মাইনাসের স্কোয়ার তো প্লাস হয়ে যাবে, 8 64, 3 আর 2 5, 5 5 25, তাহলে এই 64 আর 25 কত হচ্ছে 89 রুট। এইটাকে আর ভাঙার দরকার নাই, ভাঙাও যাবে নি, তাহলে এইটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে তিনটা মধ্যমার দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি, একটা √17 একক, একটা 5√2 একক আর একটা √89 একক। এইটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে সূত্র জানলেই অঙ্ক তুমি করতে পারবে। দেখে নাও অঙ্কটা। দেখো পরের যে অঙ্কটা বলেছে, এ ব্র্যাকেটে -1,5, বি ব্র্যাকেটে 3,1 এবং সি ব্র্যাকেটে 5,7 হলো ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু। ডি ই এফ যথাক্রমে বিসি, সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু। ডিইএফ ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখাতে বলেছে ত্রিভুজ এবিসি সমান 4 × ত্রিভুজ ডিইএফ। ঠিক আছে, তাহলে ছবিটা আঁকা যাক। বলেছে একটা ত্রিভুজ আছে, ছবিটা ভালো করে বুঝে নাও কি বলেছে। এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। এ বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে -1,5, এটা এর স্থানাঙ্ক, বি এর 3,1 3,1 আর সি এর 5,7। কি বলেছে বিসি সি এ বি, এইটা হচ্ছে মধ্যবিন্দু ডি, এটা ই, এটা হচ্ছে এফ। এখানে আমি নাম দিয়ে দিচ্ছি ডি ই, এটা এফ। কি চাইছে, বলেছে ডিইএফ ত্রিভুজাকার, মানে এইগুলো যখন আমরা যোগ করব একটা ত্রিভুজ উৎপন্ন হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের বার করতে বলেছে আগে প্রথম। তারপর বলেছে প্রমাণ করো এবিসি ত্রিভুজ যেটা আছে তার ক্ষেত্রফল সমান 4 × এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এক এক করে আমরা বার করি। প্রথমেই আমরা এবিসি এই ত্রিভুজটার তিনটা শীর্ষবিন্দু জানি, ত্রিভুজের ক্ষেত্রফলটাকে বার করিনি, কারণ এইটা আমাদের কাজে লাগবে।
তাহলে প্রথমে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হচ্ছে সেটা বার করব। সূত্র কি হয়? 1/2 x1 y2 minus y3 x2 y3 minus y1 আর x3 y1 minus y2। এইটাকে তুমি এইভাবে মড দিয়ে দাও, ঠিক আছে? এরপর দেখে দেখে তুমি মানটা বসাও। মানটা তুমি কিভাবে বসাবে, যদি এইভাবে তোমার বুঝতে অসুবিধা হয়, তুমি যেটা করবে এইভাবে সাইডে একটু লিখে নাও x1, y1 এইটা, তারপর x2, y2 3,1 আর x3, y3 5,7। এরপর তুমি দেখে দেখে মানটা বসাও। প্রথমেই দেখো 1/2 x1, এই যে x1 কত? -1 y2 1 y3 7। এরপর x2 3 আছে দেখো, y3 7 y1 5। এরপর প্লাস x3, দেখো x3 এই যে 5, তাহলে 5 y1 কত আছে? 5 আর y2 1 মোড শেষ, ঠিক আছে? এইভাবে লিখে নিয়ে মানে এখান থেকে দেখে দেখে তোমার বসাতে সুবিধা হবে। এরপর এটাকে ক্যালকুলেশন করো কত হচ্ছে দেখো। 1 - 7 কত হয়? 1 - 7 মানে -6। তাহলে আমি আরেকটা লাইন দরকার হয় করছি, -6 আবার প্লাস 3 গুণিত 7 - 5 2 5 গুণিত 5 - 1 4, এইটা 1/2। তাহলে +6 +6 প্লাস 5 4 20। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 1/2 গুণিত 20 আর 12 কত হয়? 32। তুমি যখন কাটাকুটি করবে পেয়ে যাবে 16 এত বর্গ একক, ঠিক আছে? তাহলে ত্রিভুজ এবিসি তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি 16 বর্গ একক। এরপর আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা বার করতে হবে। তার জন্য ডি বিন্দু, ই বিন্দু, এফ বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে। তাহলে এক এক করে লিখে ফেলো। ডি বিন্দুর স্থানাঙ্ক, ডিটা হচ্ছে বিসি বাহুর দেখো মধ্যবিন্দু। মধ্যবিন্দুর যা সূত্র হয়, প্রথম দুটা যোগ করে 2 দিয়ে ভাগ, আবার কমা দিয়ে পরের দুটা যোগ করো 2 দিয়ে ভাগ। একবারই সহজ, ঠিক আছে? প্রথমটার সঙ্গে প্রথমটা যোগ 2 দিয়ে ভাগ, পরেরটার সঙ্গে পরেরটা যোগ করে 2 দিয়ে ভাগ। 5 আর 3 8, তাকে 2 দিয়ে ভাগ করো 4। 7 আর 1 8, 2 দিয়ে ভাগ করো 4। স্থানাঙ্ক মানেই সবসময় এইভাবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিন্তু রাখতে হবে। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। এরপর ই বিন্দুর স্থানাঙ্ক, ইটা এ আর সি এর মধ্যবিন্দু। তাহলে প্রথমে কে আছে? -1 আর এখানে 5। -1 প্লাস 5 2 দিয়ে ভাগ, আবার পরেরটা 5 আর এখানে আছে 7 2 দিয়ে ভাগ, ঠিক আছে? এই যে 5 এখানে আছে 7। আচ্ছা 5 থেকে 1 বাদ দাও, কত হবে? 4। 4 কে 2 দিয়ে ভাগ করো 2। 7 আর 5 12, 12/2 মানেই 6। ই বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। এফ বিন্দুর স্থানাঙ্ক আমাদের দরকার। এফটা এবি বাহুর মধ্যবিন্দু। -1 প্লাস 3, তাকে 2 দিয়ে ভাগ করো, আবার 5 আর এখানে 1,
তাকে 2 দিয়ে ভাগ। তাহলে 3 থেকে 1 বাদ দাও, 2। 2 কে যখন 2 দিয়ে ভাগ করবে 1 হবে। 5 আর 1 6, 2 দিয়ে ভাগ করো 3। তাহলে 3টারই স্থানাঙ্ক আমরা পেয়ে যাচ্ছি। আমি এখানে একটু লিখে রাখি 4,4 এইটার স্থানাঙ্ক, তোমাদের না লিখলেও চলবে। এইটার স্থানাঙ্ক 2,6 আর এইটার 1,3। ঠিক আছে, এরপর DEF এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বার করব। তাহলে সেম জিনিস, এইটা আমি এখানে মুছে দিচ্ছি, দিয়ে উপরটায় DEF ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। আর এইটা মনে রাখবে 16 বর্গ একক আমরা পেয়েছি। এই ত্রিভুজটার ক্ষেত্রফল 16 বর্গ একক। দেখো এখানটায় আমরা শুধু লিখে দিচ্ছি DEF, ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল। সূত্র একবারে সেম থাকবে, শুধু মানটা আমরা দেখে দেখে বসাবো। আচ্ছা এখানেও একই জিনিস, তুমি সাইডে লিখে রাখো D, এইটা কত হবে 4,4। তারপরেরটা এই যে E 2,6 আর এইটা 1,3 দিয়ে দেখে দেখে তুমি মানটা বসাও। 1/2 x1 দেখো 4 আছে, y2 6, y3 3, এরপর x2 2, y3 3, y1 এই যে y1 4, আবার x3 মানে 1, y1 4 আর y2 6। ঠিক আছে, সমান 1/2। আচ্ছা 4 গুণিত 6 থেকে 3 বাদ দাও 3, 2 গুণিত 3 - 4 -1, 1 গুণিত 4 - 6 -2 হয়ে গেল। তুমি চাইলে এটাকে ফার্স্ট ব্র্যাকেটেও রাখতে পারো, আমি আর দিচ্ছি না। 3 4 12, প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 কে 2 আর মাইনাস 2 1 কে 2, এইটা তুমি পাবে। ঠিক আছে, তাহলে এখানে 1/2 গুণিত 12 থেকে 4 বাদ দাও হয়ে যাবে 8, 12 - 4 মানেই 8। যখন তুমি কাটাকুটি করবে 2 4 8, তাহলে 4 বর্গ একক। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা পাচ্ছি 4 বর্গ একক, আর এইটাই আমরা পেয়েছিলাম কত 16 বর্গ একক। তাহলে প্রমাণ কিন্তু আমাদের চলে এসছে। তাহলে ত্রিভুজ ABC সমান 4 গুণিত এইটা, তবেই তো 4 4 16 হয়ে যাচ্ছে। নিচে লিখে দাও অতএব ত্রিভুজ ABC সমান 4 গুণিত ত্রিভুজ DEF। তুমি দেখে নাও DEF তার ক্ষেত্রফল কত, এই যে 4, তাহলে 4 এর সঙ্গে 4 গুণ করো, 4 4 16, দেখো এটা 16 বেরিয়েছিল। তাহলেই আমাদের প্রমাণ কমপ্লিট, প্রমাণিত। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। শুধু দুটা ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে বার করতে হবে, তার জন্য যা যা দরকার তুমি করো। দেখে নাও অঙ্কটা। এর পরের যে অঙ্কটা আছে দেখো কি বলেছে, যদি x1, y1, x2, y2, x3, y3 এবং x4, y4 বিন্দুগুলি পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে প্রমাণ করো যে x1 প্লাস x3 সমান x2 প্লাস x4 এবং y1 প্লাস y3 সমান y2 প্লাস y4। তাহলে কি বলেছে, প্রথমে আমরা যেটা করব, আমরা ওই যে 4টা বিন্দু আছে আমরা ধরে নিচ্ছি। a ব্র্যাকেটে x1, y1, b
x2, y2, c x3, y3 আর d x4, y4। ঠিক আছে, এ বি সি ডি আমরা ধরে নিয়েছি। এরপর আমরা যদি ছবিটা আঁকি তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একটি সামান্তরিক, আমি যদি নাম দিই এ বি সি আর ডি, ঠিক আছে, এ বি সি ডি একটি সামান্তরিক। এই সামান্তরিকের দুটা কর্ণ, একটা এসি আর একটা বিডি। সামান্তরিকের একটা ধর্ম ছিল যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সেই ধর্মটা আমাদের কাজে লাগবে। তাহলে এসি এইটার মধ্যবিন্দু এইটা, আর বিডি এইটার মধ্যবিন্দু এইটা, মানে দুটারই মধ্যবিন্দু দেখো একটাই বিন্দু, দেখতে পেয়েছো? তাহলে এসির মধ্যবিন্দু আমরা বার করব আর বিডির মধ্যবিন্দু আমরা বার করব। দিয়ে কি করব, প্রথমটার সঙ্গে প্রথমটা সমান করে দেবো, আবার পরেরটার সঙ্গে পরেরটা সমান করে দেবো, মানে দুটা ভুজ সমান হবে আবার দুটা কোটিও সমান হবে। তাহলে প্রথমে আমরা যেটা করব, এবিসিডি সামান্তরিকের এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আগে বার করব। তাহলে এবিসিডি সামান্তরিকের এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো? দেখো এটা এ আর এটা সি, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে প্রথমটার সঙ্গে এইটার প্রথম যোগ, তাকে 2 দিয়ে ভাগ, আবার পরেরটার সঙ্গে পরেরটা যোগ, তাকে 2 দিয়ে ভাগ। এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। এবং বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক একবারেই ছোট অঙ্ক একটা, তোমাদের 3 নম্বরের জন্য পরীক্ষাতে আসে, বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই যে বি আর এটা ডি, x2 প্লাস x4 তাকে 2 দিয়ে ভাগ, আবার y2 প্লাস y4 তাকে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, এরপর এই দুটা বেরিয়ে যাওয়া, মানে যেহেতু দেখো একটাই তো বিন্দু, এইটারও মধ্যবিন্দু যা এইটারও মধ্যবিন্দু তা, তাহলে নিশ্চয়ই এইটার সঙ্গে এইটা সমান হবে, আবার এইটার সঙ্গে এইটা সমান হবে। তাহলে আমরা কি বলতে পারি, শর্তানুসারে এইটার সঙ্গে এইটা সমান, x1 প্লাস x3/2 আর x2 প্লাস x4/2। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কি পাবে? আচ্ছা তুমি সাইডে লিখে দাও, যেহেতু ওই যে ধর্মটা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ওই জন্য আমরা এটা বলতে পারছি। দেখো 2 এর সঙ্গে 2 কেটে যাচ্ছে, তাহলে x1 প্লাস x3 সমান x2 প্লাস x4। এইটাই দেখো আমাদের প্রথম প্রমাণটা করতে বলেছিল। তাহলে একটা প্রমাণ আমাদের হয়ে গেল, এবং পরেরটার সঙ্গে পরেরটা সমান করে দাও, y1 প্লাস y3/2 সমান y2 প্লাস y4/2 প্লাস y4/2। ওই একই কথা, একটা লিখে দেয়া মানে আর তোমার লিখার দরকার নাই। তাহলে এইটার সঙ্গে এইটা কেটে যাচ্ছে, আমরা পাচ্ছি
y1 প্লাস y3 y2 প্লাস y4। দেখো দুটি প্রমাণ আমাদের চলে এলো। ঠিক আছে, এইটা হচ্ছে একটা প্রমাণিত, আর এইটা হচ্ছে আরেকটি প্রমাণিত। কি আছে বলো অঙ্কটাই? একবারই সহজ অঙ্ক। দুটা কর্ণের মধ্যবিন্দু বার করে তুমি কি করবে, প্রথমটার সঙ্গে প্রথমটা সমান করো, পরেরটার সঙ্গে পরেরটা সমান করে দাও, তাহলেই দুটি প্রমাণ চলে আসবে। এর পরের যে অঙ্ক বলেছে দেখো, একটি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু বলে দেওয়া আছে, 4, -3, -5, 0 এবং x, y। যদি ত্রিভুজটির ভরকেন্দ্র মূল বিন্দু হয় তাহলে x ও y এর মান নির্ণয় করো। তাহলে এখানে আগে ছবিটা আঁকা যাক। একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু 4, -3, তারপর বলে দেওয়া আছে -5, 2, আর একটা আছে x, y। ঠিক আছে, একটা a, একটা b, একটা c। আচ্ছা, ত্রিভুজের ভরকেন্দ্রের সূত্র কি হয়? এই অঙ্কটা তুমি ছবি না আঁকতে পারো, কারণ আমরা কি জানি যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু জানা থাকলে তার ভরকেন্দ্রের যা সূত্র হয়, ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক তার সূত্র কি হয়? প্রথম তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ, মানে x1 প্লাস x2 প্লাস x3/3, y1 প্লাস y2 প্লাস y3/3। তাহলে তুমি যদি এখান থেকে শুরু করো, তাহলে সব প্রথম যেগুলো আছে 4, তারপর -5, তারপর x, যোগ করে 3 দিয়ে ভাগ, আবার -3, তারপর 2, আর এখানে আছে কত, y, যোগ করে 3 দিয়ে ভাগ। এইটি হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? প্রথমে যেগুলো আছে সবার প্রথম 4, -5, x, যোগ করে 3 দিয়ে ভাগ, আবার -3, 2, y, যোগ করে 3 দিয়ে ভাগ। তাহলে এইটাকে যখন তুমি একটু ক্যালকুলেশন করবে, প্রথমে আমি x টাকে রাখছি। 4 - 5 কত হয়? -1/3। y টাকে প্রথমে রাখো, -3 + 2, -1। এইটা দেখো আমাদের বলে দেওয়া আছে বইয়ে যে ত্রিভুজের ভরকেন্দ্র মূল বিন্দু মানে কি? 0, 0। তাহলে শর্তানুসারে এইটা সমান 0, 0। এই যে দেখো, শর্তানুসারে এই যে স্থানাঙ্কটা y - 1/3, এইটা সমানই নিশ্চয়ই এইটা হবে, মূল বিন্দু বলে দেয়া আছে, এইটা সমান 0, 0। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবে? প্রথমটার সঙ্গে প্রথমটা সমান হবে, মানে অতএব x - 1/3 এইটা সমান 0, আবার y - 1/3 এইটা সমান 0। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি যখন কোণাকুণি গুণ করবে 0, তাহলে x সমান তুমি পাবে 1। আবার এখান থেকে y - 1 সমান 0, তাহলে y সমান তুমি পাবে 1। তাহলে আমাদের কি চাইছিল? বলেছে x ও y এর মান নির্ণয় করো। তাহলে অতএব x, y যে স্থানাঙ্কটা আছে এইটা সমান কত হবে? 1, 1। ঠিক আছে, তাহলে এইটার স্থানাঙ্ক 1, 1। এইটাই আমাদের জানতে চাইছিল। কি আছে বলো অঙ্কটাই? শুধু ভরকেন্দ্রের সূত্রটা মনে রাখো, দিয়ে এইটা সমান 0, 0 তুলনা করো, তাহলেই x আর y এর মান তুমি পেয়ে যাবে। ঠিক আছে, দেখো পরের যে অঙ্কটা বলেছে, এই অঙ্কটাও তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক।
বলেছে কে এর মান কত হলে 1, -1, 2, -1 এবং কে, -1 বিন্দুত্রয় একই সরল রেখায় থাকবে, মানে সমরেখ হবে। কে এর মান কত হলে, তাহলে সমরেখ হওয়ার যা শর্ত হয়, ত্রিভুজের ক্ষেত্রফলকে 0 করে দেবো, সেখান থেকে আমরা কে এর মানটা বার করব। দেখো 1, -1, তারপর আছে 2, -1, আরেকটা বলেছে কে, -1, বিন্দু তিনটি সমরেখ হবে যখন ত্রিভুজের ক্ষেত্রফল যেটা ছিল, তাহলে 1 2টা লেখার দরকার নাই, তুমি লিখবে x1 ব্র্যাকেট x2 ব্র্যাকেট x3 ব্র্যাকেট এইটা সমান 0। তাহলে এখানে কত হবে, y2 y3, y3 y1 আর y1 y2। ঠিক আছে, তাহলে এই বিন্দু তিনটি সমরেখ হবে যখন এইটা সমান 0 হবে, বা এটা সমান 0। এরপর এখানে দেখে দেখে তুমি মানটা বসাও। তাহলে আবারও আমি বলে দিচ্ছি, এই যে x1 y1, x2 y2, x3 y3, বা তুমি সাইডে লিখে রাখো, তাহলে মানটা বসাতে সুবিধা হবে। x1 এই যে 1 আছে, y2 -1, y3 এই যে দেখো -1, প্রথমে একটা মাইনাস আছেই, আবার একটা -1, ওই জন্য মাইনাসটা হয়ে যাবে প্লাস। আবার x2 2, y3 এর মান -1, y1 -1, তাহলে মাইনাস আর মাইনাস প্লাস 1, x3 কে, y1 -1, আবার y2 -1, তাহলে মাইনাস আর মাইনাস প্লাস, ডান দিকে 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, +1 -1 0, দেখতে পেয়েছো? তাহলে 0 সঙ্গে তুমি 1 গুণ করো, 0ই আসবে। +1 -1 0, তার সঙ্গে 2 গুণ করো, সেটাও 0। +1 -1 0, তার সঙ্গে কে গুণ করো, সেটাও 0। আর ডান দিকে তো 0 আছেই, তাহলে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি কি 0 সমান 0। এখানে দেখো যেটার মান আমাদের বার করতে বলেছিল সেটাই নাই, তাহলে মানটা আমরা বার করব কি করে? মানে এইটা আমরা এইটুকু বুঝতে পারছি, কে এর মান তুমি যদি 1 2 3 যাই বসাও না কেন, এখানে তুমি কে সমান পাবে, মানে কে এর উপর এটা নির্ভরই করছে না। ওই জন্য কি হবে, কে এর সব বাস্তব মানের জন্য বিন্দু তিনটি সমরেখ হবে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে কে এর যে কোনো বাস্তব মানের জন্যই এই বিন্দু তিনটা সমরেখ হবে, যেহেতু কে এর উপর এটা নির্ভর করছে না। তাহলে ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ধরনের যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয়, বা কোনো চ্যাপ্টার থেকে যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্টে জানাও, আমি সেই অঙ্ক নিয়ে পরবর্তী ভিডিওগুলো শুরু করব। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।